এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ। সেটা হচ্ছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো রিসেন্ট ভোট হয়েছে, ঠিক আছে? ভোটে বিজেপি কিন্তু যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা জানো উনি কিন্তু পদত্যাগ করতে অস্বীকার করেছেন, তাই তো? তাহলে এক্ষেত্রে কি বলতো, একটা সাংবিধানিক যে সংকট সেটা কিন্তু সৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কি হতে পারে এখানে? চলো সেগুলি আমরা দেখবো। রাজ্যপাল এখানে কি ভূমিকা পালন করবে সেগুলি আমরা দেখবো আজকে। দেখো ইন্টারেস্টিং একটা টপিক। দেখো তোমরা জানো যে বিজেপি কিন্তু অর্থাৎ 2/3 বেশি কিন্তু মেজরিটি কিন্তু লাভ করেছে, ঠিক আছে? 207টি আসন পেয়েছে। আর দেখো তোমরা জানো যে তৃণমূল কংগ্রেস কিন্তু 2011 সালে এসেছিল ক্ষমতায়, মোটামুটি 15 বছর ওনারা কিন্তু রাজত্ব করেছে। এবার দেখো সংকটের সৃষ্টি যেটা, সেটা হচ্ছে উনি পদত্যাগ করছেন না। উনি বলেছেন না আমরা পদত্যাগ করবো না, কারণ উনি অনেক রকম কারণ দেখিয়েছেন। কি কি কারণ দেখি, দেখো আমরা দেখো কারণ তিনি দেখেছেন, দেখো ইভিএম এবং এসআর মতো ত্রুটি দেখিয়েছে, যে এসআর করে তাদের ভোটারদেরকে মানে ইয়ে করা হয়েছে আর কি, বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? এছাড়াও কমিশনার কি করেছে বলতো, নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ রেফারির বদলে বিরোধী দলের সহায়ক হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আর কি, যে বিজেপির হয়ে কাজ করেছে এভাবে, ঠিক আছে? এবং দেখো আবেগপূর্ণ আবেদন, যে আমরা বাঘের মতো লড়েছি, আমরা ফিরে আসব, এই ধরনের কিছু কিছু বক্তব্য উনি দিয়েছেন আর কি আমাদের মুখ্যমন্ত্রী। দেখো ভোট কাটার দাবি খণ্ডন, যে সর্বাধিক ভোট বাতিল হওয়া 20টি কেন্দ্রের মধ্যে 13টিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সর্বাধিক ভোট বাতিল হওয়া 20টি যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 13টিতে কিন্তু তৃণমূল জিতেছে। তাহলে ধরো সেখানে যদি বাতিল হয়ে যেত তাহলে তো ভোট দিত না, কিন্তু দেখো যেখানে বাতিল হয়েছে 20টি কেন্দ্র কিন্তু 13টিতে তৃণমূল জিতেছে। আর দেখো 90%-এর বেশি যে ভোটার হার এবছর তোমরা জানো যে সবাই ভোট দিতে গেছে মোটামুটি, যা কোনোভাবেই জালিয়াতি নয় এবং জনগণের সুস্পষ্ট রায়কেই মানে ইঙ্গিত দেয় এটা। এছাড়াও তোমরা জানো আরও অন্যান্য রাজ্যেও কিন্তু ইলেকশন হয়েছে, যেমন দেখো তামিলনাড়ুতে, ঠিক আছে? তামিলনাড়ু দেখো কে ছিল, কে স্ট্যালিন। ও কিন্তু দেখো ভোট হয়ে যাওয়ার পর নিজস্ব যে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ও কি করেছে, দেখো কে স্ট্যালিন উনি কি করেছেন, উনি দেখো দেখো প্রথা মেনে নিজে তিনি রাজ্যপালের কাছে স্বেচ্ছায় পদত্যাগ কিন্তু জমা দিয়েছেন, স্বেচ্ছায় দিয়েছেন। কিন্তু দেখো আমাদের রাজ্যে কিন্তু সেটা হচ্ছে না। সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা 2/3 হারিয়ে ক্ষমতাসীন দল বর্তমানে তৃণমূল কংগ্রেস কিন্তু সাংবিধানিক প্রথা ভেঙে পদত্যাগ অস্বীকার, যা রাজনৈতিক অবস্থান এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সরাসরি সংঘাত তৈরি করেছে, এবং একটা সাংবিধানিক যে সংঘাত সেটা কিন্তু তৈরি হয়েছে। কি হতে পারে এরপর, চলো আমরা দেখব। সংবিধান তো তোমরা সবাই জানো, সংবিধানে 164 নম্বর ধারা, এখানে কি মেনশন করা আছে না, মুখ্যমন্ত্রী ততক্ষণই পদে থাকবেন, এটা দেখো ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর, অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে স্বপদে বহাল থাকবেন। এবার ধরো হেরে গেছে আর কি, যদি ধরো না হারতো তাহলে সে যা করতো করতো, কিন্তু ধরো হেরে গেছে, এক্ষেত্রে কিন্তু রাজ্যপাল স্বয়ং তাকে টার্মিনেট করে দিতে পারে, ফুল টার্মিনেট করতে পারে। দেখো এখানে ওইটা লেখা আছে, দেখো সক্রিয়ভাবে পদত্যাগ নয়, দেখো নির্বাচনে হারলেই স্বয়ংক্রিয়ভাবে মুখ্যমন্ত্রী পদ শূন্য হয় না, মানে এখন তো শূন্য হয় নাই, কারণ ও পদত্যাগ করছে না, নিজে থেকে হয় না, তাকে পদত্যাগ করতে হয় আর কি, সবাই করে দেয়। আগের মুখ্যমন্ত্রীরা তোমরা দেখো সবাই করে দিয়েছে, ঠিক আছে? দেখো পদে টিকে থাকা সম্পূর্ণভাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থনের উপর নির্ভরশীল। দেখো এবার দুটো ভাবে হতে পারে, আমি তোমাকে বিষয়টা বলছি। দেখো দুটো ভাবে, এক রাজ্যপাল বলতে পারে যে বিধানসভায় এসে সংখ্যাগরিষ্ঠতা ওনাকে মানে প্রমাণ করতে হবে আর কি, প্রুফ দিতে হবে সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু তো আমরা জানি সবাই নেই, ঠিক আছে? আর একটা হতে পারে ওই গভর্নর কিন্তু তাকে টার্মিনেট করে দিতে পারে। দেখো পুনর্নির্বাচিত হলে, দেখো যদি কোনো দল পুনরায় জয়ী হয় যেমন 2016 সালে, তবে আগের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেই নতুন মেয়াদের জন্য শপথ নেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু পরাজয়ের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। যদি ধরো জয়ী হতো যেমন 2016 সালে, তাহলে কিন্তু আগের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হতো না। ধরো মমতা ব্যানার্জি জিতে যেত আর কি তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু ওনাকে পদত্যাগ করতে হতো না, শপথ নিয়ে নিত। কিন্তু এক্ষেত্রে কিন্তু পদত্যাগ করতে হবে, আর না করে তাহলে কিন্তু গভর্নর কি করতে পারে, টার্মিনেট করে দিতে পারে, না হলে বলতে পারে মেজরিটি প্রুভ করতে বিধানসভায়। দেখো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাউন্সিল অফ মিনিস্টার এর পরামর্শ অনুযায়ী রাজ্যপালের কাজ করবেন।
এটা মেনশন করা আছে আর কি, যে রাজ্যপাল, দেখো রাজ্যপাল হোক বা রাষ্ট্রপতি হোক, কাউন্সিল অফ মিনিস্টাররা যা বলে তাই, ঠিক আছে। কিন্তু দেখো রাজ্যপাল নিজে তো আর সরকার চালনা করে না, না, মন্ত্রীরা যা বলে সেটা উনি পালন করে থাকে আর কি, নিজে সরকার চালায় না। এবার দেখো, যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অস্পষ্টতা থাকে বা কোনো দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা হারাই যায়, পায় না আর কি, তখন রাজ্যপাল নিজে বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বর্তমান যেহেতু বিরোধী দলের কাছে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই রাজ্যপাল সিদ্ধান্ত নিতে কোনো বাধা নেই। আর তোমরা জানো রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। আর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের যা বলে তাই। তো বুঝতে পারছো কি হবে এরপর আর কি অবস্থাটা। দেখো তোমাদেরকে আগে যেটা আমি বললাম ফ্লোর টেস্ট, ঠিক আছে, আর এটা সুপ্রিম কোর্টের রায়। দেখো ফ্লোর টেস্ট ওটাই যে তোমাকে বিধানসভায় গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে তোমার মেজরিটি আছে। দেখো 174 অনুযায়ী, ধারা 174 অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় অধিবেশন ডাকবেন, এটা একটা হতে পারে, এবং মুখ্যমন্ত্রীকে বিধানসভায় নিজের ভেতরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো এস.আর. বোমাই বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস হয়েছিল, এই ঐতিহাসিক এখানে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রায় অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা কার কাছে তা রাজ্যপাল বা রাষ্ট্রপতি ব্যক্তিগত মতামতের উপর কিন্তু নির্ভর করে না। এক্ষেত্রে কি হয় বলতো, ফ্লোর অফ দি হাউস অর্থাৎ বিধানসভার ভিতরেই কিন্তু এটা প্রমাণ করতে হবে, বিধানসভার ভিতরেই। এবার যদি ধরো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আস্থা ভোটের নির্দেশ অমান্য করেন, তবে রাজ্যপালের হাতে একটি বিরল শক্তি কিন্তু বা বিকল্প রয়েছে। কি রয়েছে? না এটাই তোমার 164 নম্বর ধারা প্রয়োগ করে রাজ্যপাল ঘোষণা করতে পারে যে মুখ্যমন্ত্রী আর তার সন্তুষ্টি উপভোগ করছেন না, টার্মিনেট করে দেবে আর কি। বুঝতে পারলে তোমরা? যেহেতু দেখো মুখ্যমন্ত্রীর কাছে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, রাজ্যপাল তাকে সরাসরি কিন্তু বরখাস্ত করে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারবে। বুঝতে পারছো এবার কি হবে খেলা? এর একটু দেখে নাও যে আইনি পদক্ষেপ যেটা বলছে, মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছে আইনি পদক্ষেপ, সেটা দেখে নাও একটু। এই আইনের অধীনে দেখো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নির্বাচন বাতিলের আবেদন করা যেতে পারে, এই আইনের মাধ্যমে আর কি বাতিল করা যেতে পারে। এবং ইভিএম জালিয়াতি বা ভোট চুরির নির্দিষ্ট প্রমাণ আদালতের সামনে পেশ করতে হবে। আদালত অত্যন্ত বিরল ক্ষেত্রে পুনরায় ভোট গণনা বা পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে। তবে এটা মাথায় রাখবে যে দেখো রায় আসা পর্যন্ত কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না, কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যে তার হাতে আর নেই। এবার দেখো কি হতে পারে, মুখ্যমন্ত্রী পদত্যাগ সম্পূর্ণ অস্বীকার করলে, ঠিক আছে, রাজ্যপাল যদি সিদ্ধান্ত নিতে অহেতুক বিলম্ব করেন এবং নতুন বিধানসভার অধিবেশন যদি কোনোভাবে বসতে না পারেন, তাহলে কি হতে পারে? তোমরা সবাই জানো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। দেখো এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়। দেখো ডোনাল্ড ট্রাম্প যখন হেরে যায় আর কি, তখন দেখো এ কিন্তু জালিয়াতির অভিযোগ তুলেছিল এবং কিন্তু দেখবে ছাড়ছিল না আর কি, দেখবে হ্যাঁ হোয়াইট হাউস কিন্তু ছাড়ছিল না, ঠিক আছে। এবং দেখো আইনি লড়াইয়ের নামে সময় নষ্ট করে নতুন রাজনৈতিক জোট বা দর কষাকষির চেষ্টা করেছিল সে সময়। এবার দেখো সমর্থকদের বার্তা, এবার দেখো একজন কেন করে থাকে এইসব, কারণ যারা নিচু তলার কর্মী তাদের মনোবল ধরে রাখা, তারা বোঝায় যে তারা কোনোভাবেই হারেনি, এই ধরনের বোঝানোর চেষ্টা করে তাদেরকে। কিন্তু সর্বশেষ কি জনমতের রায় যেটা, সেটা অবশ্যই সবাইকে মানতে হবে, তাই তো? দেখো তাহলে দেখো যে প্রত্যেক নেতারই উচিত যে গণতন্ত্রের রায়কে সম্মান জানানো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া আর কি। রাজ্যপালকে অবশ্যই একজন নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, ঠিক আছে, পদের অপব্যবহার করতে হবে না। এবার দেখো রাজনৈতিক কৌশল বা জেদ যাই থাক না কেন, সংসদীয় গণতন্ত্রের সংঘর্ষটা শাসনই শেষ কথা বলে, অর্থাৎ যার কাছে সংঘর্ষ থাকবে তারাই কিন্তু সরকার গঠন করবে। পরাজিত মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হবে এবং সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু কি করবে? সরকার করবে। তো দেখো আজকে ছিল আমাদের এই একটা ছোট্ট নিউজ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এই ধরনের কোনো একটা নিউজ ইনফরমেশন ভিডিও।